পুজোর রেশ কাটিয়ে ডেইলি লাইফে ফিরতে একটু হলেও অসুবিধা হচ্ছে। কিছু করার নেই, ডেইলি লাইফ তো ডেইলি লাইফ, সেটা তো চলবেই। আর পুজো পাতি তো মাঝে মধ্যে অকেশনেই আসে, তাই না? সো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার লাইফে বেশ ভালো আছি। তো চলে এলাম নতুন একটা ডেইলি ব্লগের সাথে। আর আজকের ব্লগটা আমি শুরু করছি ইভিনিং থেকে। আজকে তো শনিবার, এখন ঘড়িতে কটা, 5:30 6টা মতো বাজে। আসলে সকাল থেকে না সেভাবে ব্লগ স্টার্টই করিনি। আর এই দুপুরের দিকটাতে গাছের পিছনে লেগেছিলাম। ওই বলেছিলাম না যে ছাদ বাগানের রেনোভেশনের কাজ করছি, ওই আর কি। মানে ওই আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে 2-4টা গাছকে ভালোভাবে প্লটিং করে দিলাম। আসলে সব গাছ একসাথে ছিল তো, আর সামনেই গরমকাল, গাছগুলোর গ্রোথও যথেষ্ট বেশি হবে। আর এখন থেকে যদি পরিচর্যা না নিই না, তো গাছগুলো দেখবে যে বেশ একটা ভালোও লাগবে না। তো সেই করতে করতে বেশ অনেকটাই সময় কেটে গেছিলো। এই জামা কাপড়গুলো আজকে ধোয়া কাচা করেছিলাম, তো সেগুলোই বিছানার ওপর এনে রেখেছিলাম। আর ঘরের পরিস্থিতি দেখেছো, এই ধরনেরই থাকে ঘরের পরিস্থিতি যদি কিছু করা না যায়। লোকে পারে কিভাবে জামা কাপড় ভাঁজ না করে এইভাবে রেখে দিতে গো? আমাকে তো সঙ্গে সঙ্গে মনে হয় ভাঁজ করে নির্দিষ্ট জিনিস আর নির্দিষ্ট জায়গায় রাখাটাই সবচেয়ে বেস্ট। কিন্তু কি বলতো, এইভাবে রাখলে একটা অসুবিধা কি হয়, যে যখন যেটা জিনিস তুমি খুঁজতে যাবে না, সেটাই তুমি পাবে না। তার থেকে ভালো বাবা, যখন নিয়ে আসি আমি চেষ্টা করি ছাদে কোনো কোনো সময় ভাঁজ করে নেওয়ার, নইলে পরে এই বিছানায় রেখে দিই, তারপর একবারে ভাঁজ করে দিই। এগুলোকে এক্সট্রা করে কোনো সাইডে চেয়ারে বা কোনো টেবিলে রাখি না। চেয়ার টেবিলে রাখলে কি হয় বলো তো, সেটা তো অত অসুবিধা হয় না, সাইডেই থাকে। তো মনে হয় ঠিক আছে থাক, পরে ওটাকে ভাঁজ করব। আর আর এইভাবে রাখলে পরে কি হয়, বিছানার ওপর জিনিসপত্র থাকলে তো বড্ড অসুবিধা। তার জন্য এই ধরনের অসুবিধা করেও অনেক সময় কাজকর্ম নিজের সুবিধা মতো গুছিয়ে নিতে হয়। এরপর যেগুলো আলমারিতে রাখা সেগুলো রেখে দিই। আর এই আলনা নিয়ে তবে বড্ড সমস্যায় পড়েছি। এই আলনাটাকে পরিষ্কার করে রাখার দায়িত্ব যবে থেকে আমার ঘাড়ে পড়েছে, তবে থেকে না ভীষণ লেজি লাগে আমার। কারণ কি, আমার মনে আছে বিয়ের আগেও আমার যখন আলনা ছিল, মানে বাপের বাড়িতে যে আলনাটা ছিল, সেই আলনাতে আমি কোনো জিনিসই রাখতাম না। সমস্ত কিছু আমার একটা ছোট্ট আলমারি ছিল, শোকেস কাম আলমারি, ওটার মধ্যেই রাখতাম। আর আলনাটার গোটা দায়িত্ব ছিল আমার মার। মা মাঝে মধ্যে গুছিয়ে রাখতো, আর নেওয়ার সময় খুব যত্ন করে জিনিসপত্র নিত। কিন্তু বললাম না, যেই হ্যাবিটটা শুরু থেকেই নেগলেক্টেড রয়েছে, সেগুলোকে আর নতুন করে মানে শুরু করা একেবারেই সম্ভব না। এত দিন ধরে আলনাটা এদিক ওদিক মানে সমস্ত জিনিসপত্র ওপর দিকে রেখে দিয়ে মানে বিশাল হয়ে গেছে আলনাটা সাইজ, কি আর বলবো। তার উপর 3-4 ধরনের জ্যাকেট, আর আমার হাজবেন্ড তো যেখান থেকে যেটা নেয় সেটা সেখানেই পড়ে থাকে। ওটা যত্ন, মানে ওটা নির্দিষ্ট জায়গায় রাখার কোনো গল্পই নেই। তো যাই হোক, সেগুলো কমপ্লেন করে আর লাভ নেই, ও ব্যস্ত থাকে, আর আমিও ধরো ওভাবেই না অভ্যস্তই হয়ে গেছি। তো ভাবলাম যে না, আজকে যদি আলনাটা না গুছাই তাহলে আলনাটা হয়তো বিছানার ওপর উপড়ে পড়ে যাবে। তাই ভাবলাম যে না, আজকে একটু যত্ন নিয়ে আলনাটাকে গোছাই। এমনি না, যে কোনো জিনিস আমার গোছাতে বড্ড ভাল লাগে, কিন্তু কিছু কিছু জিনিস আছে না, ওটা বারবার হাত পড়ে সঙ্গে সঙ্গেই মানে নষ্ট হয়ে যায়। নষ্ট মানে কি, মানে ওই অগোছালো হয়ে যায়। তখনই না ভীষণ বিরক্ত লাগে, মানে দূর, এখনই তো গুছালাম, মানে এখনই অপরিচ্ছন্ন হয়ে গেল। এটার জন্য এই আলনাটা পরিষ্কার করার হ্যাবিট আমার একেবারে নেই। এমনি আলমারি বলো বা শোকেস বলো, আমি সুন্দরভাবে গুছিয়ে রাখি, কারণ অত সহজে ওগুলোতে হাতও পড়ে না আর নোংরাও হয় না। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আলনা গোছানোর কাজটাও কমপ্লিট হয়ে গেল। এরপর এই গামছা আর এই দুটো সোয়েটারকে না এই জায়গাটায় রেখে দিলাম। এটা রেগুলার ইউজ হয়, ভাবলাম এই জায়গাটা রাখলে কেউ আলনাতে হাত দেবে না। বাস, এরপর ঘরের বিছানাটা যদি ঠিকঠাকভাবে পরিষ্কার করে নিই, বেডরুমের কাজ মোটামুটি কমপ্লিট। আর ছাদের কাজ তো করেই এসেছি। এই শীতকালের জ্বালায় লেপ কম্বল নিয়ে না আর পারছি না। মনে হচ্ছে যে কবে শীতকালটা যাবে আর এই লেপগুলোকে সুন্দরভাবে তুলে রেখে দেবো, যেটা আমার চোখের সামনেও থাকবে না, আর আমাকে ঠিকঠাক করে ভাঁজও করতে হবে না। মানে ঘরের মধ্যে আমার তো মনে হয় যে 30-35% জায়গায় এই শীতের জিনিসপত্র নিয়ে রেখে দিয়েছে। এদিকে কম্বল, এদিকে জ্যাকেট, সোয়েটার, মাফলার, চাদর, মানে
কি বলবো, এখন মনে হচ্ছে যে কতক্ষণে গরমকাল আসে আর এই জিনিসপত্রগুলোকে একদম উঠিয়ে ঘর বাড়ি একদম ফাঁকা করে দিই। মাঝে মধ্যে মনটা করে জানো যে কম্বলগুলো না উঠিয়ে রেখে দিই, কিন্তু বুঝতে পারছি যে না, সেভাবে কিন্তু ঠান্ডা কমেনি। সকাল আর দুপুরটা কিন্তু বেশ ভালো পরিমাণ ঠান্ডা রয়েছে। আর এই ঠান্ডাগুলোতেই কি হবে বলো তো, একটু অযত্ন নেব, মানে ঠান্ডা নেই ভেবে সোয়েটার বা জ্যাকেট কোনো কিছুই পরবো না, আর হট করে ঠান্ডা লেগে যাবে, তারপর আবার 2-4 দিন জ্বরে ভোগা। আমি বাবা এই রিস্ক নিইনি, তার জন্য কম্বলটা সামলেই রেখেছি। কিন্তু বুঝতে পারছি 3 থেকে 4টা যে কম্বল বাইরে রাখা আছে সেগুলো লাগবে না। এখন মোটামুটি হালকা পাতলা একটা কম্বল রেখে বাকিগুলো ভাবছি যে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। আর বিছানাতে সরস্বতী পুজোর পরে না এই সাদা যে বেডশিটটা রয়েছে সেটা পেতেছি। মানে সাদা বেডশিট পাতলে না এক ধরনের মনের মধ্যে একটু ভয়ই কাজ করে যে কখন নোংরা নোংরা লাগা শুরু করে দেয়। আসলে সাদা বেডশিট দেখতে দেখতে না হালকা কালচে পড়ে যায়, আর যেটা অহরহ মানে সকাল বিকালে আমরা দেখি তো সেভাবে আমাদের চোখে পড়ে না। তাই পেতেছি, কিন্তু বেশি দিন না। সাদা বেডশিটের মেয়াদি 3 দিন, আর এমনি বেডশিট থাকলেও 5 থেকে 7 দিন ধরো। আর এই যে বক্স খাটের মধ্যে ঠিক একটা পাশ করে না আমি ঠাকুরের সমস্ত জিনিসপত্র রেখে দিই। আসলে সেভাবে তো কোনো এক্সট্রা জায়গাও নেই, আর সব জায়গায় ছোঁয়াছান্তিও হয়ে যায়। তার জন্য সবসময় চেষ্টা করি যে ঠাকুরের জিনিসগুলোকে ঠিক বক্স খাটের একটা পাশ করে রাখার। তো আগের বার না আমি প্লাস্টিকের মধ্যে রেখেছিলাম, কিন্তু তামার জিনিস সেভাবে প্লাস্টিকের মধ্যে রাখাটা না আমার মনে হচ্ছে উচিত হচ্ছে না। তার জন্য এবার আমি কি করেছি যে নিউজ পেপার দিয়ে মুড়ে তার মধ্যে যত্ন করে রেখে দিচ্ছি। বেডরুমের কাজ এখানে কমপ্লিট হয়ে গেল। এরপর যাই বাইরে কিছু কাজ রয়েছে সেগুলোকে হাতে হাতে করে দিই, কারণ সন্ধ্যাও লেগে যাচ্ছে, আবার সন্ধ্যা প্রদীপ দেওয়ার ব্যাপারটাও আছে। আর ইদানিংকালে দিন বড় হওয়ার জন্য না দেখবে যে বেশ অনেক সময় পাওয়া যাচ্ছে, মানে যাকে বলে নড়ে চড়ে কিছু কাজও করা যাচ্ছে, আর নিজের মতো করে জিনিসপত্রগুলোকে সাজিয়েও করা যাচ্ছে। আর সেই শীতকালের একটা জড়তা ভাব ছিল সেগুলো কিন্তু একেবারেই কমে গেছে। আস্তে আস্তে কিন্তু ওয়েদারগুলো বেশ ভালো হচ্ছে। জানি আবার প্রচণ্ড গরম পড়বে, তখন আবার বিরক্ত লাগবে, কিন্তু কি বলতো, এই ভালো মন্দ মিলিয়েই তো জীবন। কোনো কোনো সময় যদি খারাপ হয় তাহলে যদি আমরা বিরক্তি প্রকাশ করি, তো ভালো হলেও কেন ভালো বলা যাবে না বলো তো? এই যে সবাই বলছে যে না, এখনই তো এরকম গরম গরম বলছিস, যে গরমটা যখন পড়বে তখন বুঝতে পারবি। আমি বললাম হ্যাঁ, বুঝতে তো পারবোই, কিন্তু এই সময়টা যখন সত্যিই খুব ভালো লাগছে ওয়েদারটা, সেটা নিয়ে দুটো প্রশংসার কথা কেন বলা যাবে না? কেন আমরা কোনো ভালো জিনিসে সেভাবে স্বীকৃতি দিই না আর খারাপ জিনিসকে বারবার মনে করি? এটাই তো ভুল বলো। ভালো জিনিস যদি ভালো হয় তাহলে আমার মনে হয় বলা দরকার, বা নিজেরও ভাবা দরকার। আর খারাপ সময় তো আসবেই, কারণ কি, দিন আর রাত দুটো নিয়েই তো জীবন। যে কোনো একটা নিয়ে তো জীবন কাটতে পারে না, তাই না বলো? 12 ঘন্টা দিন, ঠিক সেই ধরনেরই 12 ঘন্টা রাত। তার জন্য ভালো সময় আসলে যেমন খারাপ সময় আসাটাও অনিবার্য, খারাপ সময় যদি কারো থেকে থাকে তাহলে ভালো সময়টাও নিশ্চয়ই আসবে। একটু ধৈর্য ধরতে হয়, একটু সময়ের অপেক্ষা করতে হয়। আর সত্যি একটাই কথা সবার ওপরে, যে নিজের কর্মগুলোকে ঠিকঠাক রাখলেই দেখবে যে ভালো সময় নিশ্চয়ই সবারই আসবে। বাড়ির মধ্যে ঠিক এই জায়গাটা আসলে মনে অদ্ভুত ধরনের একটা শান্তি বিরাজ করে। যখনই আমার মনটা খুব চঞ্চল হয় বা খুব খারাপ লাগে, কোনো কোনো সময় তো হয়, সেই সময়টা গিয়ে ঠাকুরের কাছে বসি, দেখবে যে অদ্ভুতভাবে মনে একটা শান্তি বিরাজ করা শুরু করে দেয়। তো এদিকে তো দুপুরবেলা সরস্বতী ঠাকুরের যে মূর্তিটা ছিল সেটা আমি আমার যে সামনের রুমটা ছিল সেখান থেকে নিয়ে পুজো ঘরে স্থাপনা করে দিয়েছি। তো দুপুরের তো পুজো সেখানেই দিয়ে দিয়েছিলাম। সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় দেখলাম যে ঠাকুরের গায়ে যে ছোট ছোট ফুলগুলো ছিল সেগুলো এদিক ওদিক পড়ে আছে, আর তারপর ওই ধূপগুলো দিয়েছিলাম সেগুলো এদিক ওদিক পড়ে আছে। সেটাকে ঠিকঠাকভাবে ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে হালকা করে মুছে সন্ধ্যা প্রদীপটা দেখিয়ে দিলাম। ঠাকুর ঘরে মা সরস্বতীর যে মূর্তি রয়েছে সেটাকে না পূর্ব দিকে স্থাপনা করে দিলাম। আর সমস্ত ঠাকুরগুলো তো আমার উত্তর দিকে ছিল, তো পূর্ব দিকে হলে একটা তো সমস্যা হচ্ছে যে পেছনে যে ঠাকুরটা রয়েছে তারা ঢাকা ঠিক পড়ছে না, একটু আগে রেখেছি, কিন্তু না, ঠিক ওই উত্তর দিক মুখ করে হলে বেশি ভালো লাগতো। কিন্তু কিছু করার নেই, ঠাকুরের মূর্তিটা ওখানে না আমার পুজো ঘরের মধ্যে
মানে সেট হচ্ছে না ঠিকঠাক, কি আর বলবো, যে ঠিকভাবে যে রাখবো সেটা প্লেসমেন্ট ঠিকঠাক পাচ্ছি না। তো ভাবলাম যে থাক ওখানেই আপাতত, পরবর্তীকালে যদি ওই মাঝখানের যে আসনটা রয়েছে সেটা যদি আমি ছোটো করতে পারি তাহলে পরে তিনটে আসন ঠিকঠাকভাবে বসে যাবে। আর যদি ঠাকুরের ইচ্ছা হয় যদি সিংহাসন আসে তাহলে তার অসুবিধাই হবে না। তো দেখো এদিকে জাস্ট আমি সন্ধ্যা প্রদীপটা দেওয়া জাস্ট কমপ্লিট হয়েছে, তারপর দেখি যে বাস ব্যাগ ভর্তি করে আমার হাজব্যান্ড মহাশয় চলে আসলো বাজার নিয়ে। বললাম না, শনিবার দিন কাজের আর শেষ নেই, একতালে যদি কাজ করতে বসি না সকাল থেকে রাত গড়িয়ে যাবে, একটা বারও চুপচাপ বসতে পারবো না, মানে বাড়ি ঘরের এত বেশি কাজ থাকে। তো যাই হোক, কাজ মানে কি ওই বলি তো, আমাদের গৃহিণীদের কাজ এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক, এর থেকে বেশি আর কি বলো। কিন্তু সারাদিন এগুলো না করলেই টোটাল যে বাড়ির চাকাটা সেটাই মনে হয় জাম হয়ে যাবে। তো যাই হোক, এখন বাজাবাতি কি এসেছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। শীতের যে বিদায় লগ্ন চলে এসেছে সেটা কিন্তু আমার এই বাজার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখো ওই যে সজনাটা, শীতকালে শেষ আর গরমকালে শুরুতে এই শাকসবজিগুলো কিন্তু আমাদের বাড়িতে খুব ওঠে, তার মধ্যে সজনা 1 নম্বরে থাকে, তারপর তো করলা পটল এগুলো রয়েছেই। কিন্তু শীতকাল যে পুরোপুরি যায়নি এটাও জানান দিচ্ছে এই আমাদের বাঁধাকপি আর ফুলকপি। এখন কিন্তু সত্যি বলতে বাঁধাকপি ফুলকপির টেস্ট বেশ অনেকটাই কমে গেছে। কিন্তু যদি ফুলকপি নাও তাহলে না এই হলদে ভাবের যে ছোট ফুলকপিগুলো থাকে এগুলো নিলে এখনও কিন্তু আলু ফুলকপির রসা দিয়ে সুন্দর ভাত খাওয়া যাচ্ছে। তারপর এই যে এটা শালগম, আমি ঠিকঠাক পছন্দ করি না, আমার কিন্তু ভালো লাগে না শালগম খেতে। তো আমার হাজব্যান্ড বললো যে না, নতুন ধরনের শাকসবজি একটু খেতে ইচ্ছা করছে, এখন আর ওই ফুলকপি বাঁধাকপি একেবারেই ভাল লাগছে না। বললাম যে ঠিক আছে, যখন এনেছো তো নিশ্চয়ই রান্না করব। তারপর এনেছিলাম শিম, আর ওই যে ওখানে দেখছো ওগুলো হলো বেগুন, মানে এগুলো না খুব ছোট সাইজের বেগুন হয়, এগুলোকে আমাদের এখানে বাড়িয়ালি বেগুন বলে, যদি আমি ঠিকঠাকভাবে প্রোনাউন্স করি তাহলে ওটাকে এটাই বলে। এত কাটা, বাপরে বাপ। আমি না ফাইনালি কি করলাম বলো তো, বেগুনগুলো হাত দিয়ে 2-1 বার তোলার চেষ্টা করলাম, তারপর দেখলাম যে না, সাইজটাও ছোট আর কাটাগুলো এত বেশি মানে হাতে লাগছিল, তার জন্য ভাবলাম যে না, শালগমগুলোকে সুন্দরভাবে রেখে মানে বাকি জিনিসপত্রগুলোকে গুছিয়ে দিয়ে এই বেগুনগুলোকে হয় আমি প্লাস্টিকের ঝুড়িতে রাখবো, নইলে কোনো টিফিন বক্সের মধ্যে ভরে রাখবো। কারণ যদি মানে নর্মাল প্লাস্টিকে রাখি তাহলে যে কোনো সবজি যখন ফ্রিজ থেকে বের করতে যাব না তখনই হাতে লাগবে। তো যাই হোক, যেমন কথা তেমন কাজ। এই যে এইভাবে করে অবশেষে আমি কাঁটাদার বেগুনগুলোকে আমার প্লাস্টিকের ঝুড়িতে ভরছিলাম। সো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। ব্লগে কিছু একটু ভালো লাগলে, যেটা প্রতিবারই বলি, লাইক করো, কমেন্ট করো। কমেন্ট না করলে আমি ঠিক বুঝতে পারি না তোমাদের কি পছন্দ না পছন্দ, কোথায় কি ফল্ট হয়েছে, সমস্ত কিছু আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। কালকে ঠিক সকাল 10:30টায় নতুন একটা ডেলি ব্লগের সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তাহলে আজকের মতো আসি।